আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারাই ভরা রাতি। তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারাই ভরা রাত্রি। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার, তারাই ভরা রাত্রি। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। তো প্রিয় দর্শক, আসলে এই গরু পালন করতে করতে মাঝে মাঝে আমি এই গরুগুলা লালন পালন করি, এদেরকে খেতে দিই এবং মাঝে মাঝে নিজে নিজেই গান গাই। এই ছোট্ট গানের কলিটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আসলে এখন বর্তমানে যে তাপমাত্রা, তাতে আসলে অনেকেরই ভালো থাকার কথা না। তো এই অবস্থায় আসলে হাঁস মুরগি গরু ছাগল যারা পালন করে থাকেন তারা সকলেই হয়তো আমার মতো একটু কষ্ট আছেন, কারণ অতিরিক্ত তাপমাত্রা, অতিরিক্ত গরম আসলে মানুষ সহ যে কোনো প্রাণী কিন্তু এত গরমে কিন্তু অসুস্থ হয়ে। তো প্রিয় দর্শক, আমি গত পর্বে আমার গরু এবং ছাগলের জন্য আমি খাদ্য নিয়ে কিনে এনেছিলাম, তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম। জানি না কতটুকু আপনাদের উপকারে আসবে, তবে আমি আসলে আমার বাস্তবতা থেকে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি, বিশেষ করে হাঁস মুরগি এবং গরু ছাগল সম্পর্কে। তো প্রিয় দর্শক, আমি বলেছিলাম যে আমি আগামী পর্বে আমি একটি বকনা বাছুর কিনেছি, সেটা আমি আগামী পর্বে আপনাদের মাঝে দেখাবো। তো প্রিয় দর্শক, আসলে আমি আমার কথা রাখার জন্যই আজকের এই পর্বে আমি আমার বকনা বাছুরটি নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। তো প্রিয় দর্শক, আমার এই বকনা বাছুরটি অনেকের পছন্দ হতেও পারে, নাও পারে। আসলে কি করার, সবার তো ইচ্ছা পূরণ হয় না। ইচ্ছা তো আসলে অনেকেরই হয় যে একটা বড় গরুর খামার করা, তো আসলে সবার তো সামর্থ্য থাকে না। তো যার যার সাধ্যের ভিতর থেকে আসলে চেষ্টা করা। আমিও ঠিক তার বাইরে নই, আমিও আমার সাধ্যের ভেতর থেকে চেষ্টা করছি কিছু একটা দিয়ে শুরু করা। এখন ভবিষ্যতে কি হবে সেই মহান আল্লাহ তাআলাই জানেন, তবে রিস্ক নিয়েই অনেক কিছু করতে হয়। হয়তো একটা বকনা বাছুর অনেকের কাছে কিছুই না, কিন্তু আমার কাছে অনেক বড় একটি বিষয়। তো যাই হোক, বকনা বাছুরটি আমি আমার এক আত্মীয় থেকে সংগ্রহ করেছি। তো এখানে আসলে এখনও ওইভাবে দরদামের বিষয় আসে নাই, কারণ তিনি আমার অত্যন্ত নিকটতম আত্মীয়। এটা মোটামুটি একটা দাম তাকে দিব আর কি, এখনও ওইভাবে ফিক্সড হয়নি। কম দিলেও সমস্যা নাই, বেশি দিলেও সমস্যা নাই, এমন একটা অবস্থা। কিন্তু বাজার থেকে কিনলে অবশ্যই তো সঙ্গে সঙ্গে টাকা দিতে হতো। তো যাই হোক, এখনও সম্পূর্ণ টাকা আমি দেই নাই। তো যাই হোক, তারপরও আপনারা অবশ্যই আমার এই বকনা বাছুরটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি আমি কিন্তু এই গরু পালন করছি কিন্তু এই ফার্স্ট। বাস্তবে করা এক জিনিস আর মানুষের মুখ থেকে শুনে করা এক জিনিস। তো আমি আসলে বাস্তবে নিয়ে আসছি, এবং আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই বকনা বাছুরটি কেমন হয়েছে এবং বর্তমানে আসলে এটার কত দাম হতে পারে। তবে আমি আপনাদেরকে শেয়ার করছি এটার ওজন আনুমানিক আপনার 60 থেকে 65 কেজি বা 62 কেজি এরকম হবে, মানে আপনার 55 থেকে 60-62 এরকমই হবে আর কি। তো আপনারা অবশ্যই এটার বাজার মূল্য কত হতে পারে এবং এই আপনার এই
এই বকনা বাছুরটিকে আসলে কি কি খেতে দিলে ভালো হবে আপনারা আমাকে একটু অবশ্যই জানাবেন, কারণ আমি কিন্তু এই বিষয়ে অত অভিজ্ঞ না। আশা করি আপনাদের মতামত নিয়ে আমি ভালো করে এই বকনা বাছুরটি লালন পালন করতে পারবো। ওকে খেতে দিয়েছি, ওকে আপাতত খেতে দিয়েছি আপনার ওই যে আমি আমার খাদ্যের তালিকার মধ্যে আপনাদেরকে দেখিয়েছিলাম যে খড় কাটা, ছোট ছোট করে খড় কাটা, সেই একটা ডিশের মধ্যে সেই খড় কাটা দিয়েছি এবং গমের মোটা ভুসি দিয়েছি এবং আমরা যেটা ধানের গুঁড়া বলি বা অনেকে চালের গুঁড়া বলে, সেই ধানের গুঁড়া বা চালের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি এবং এগুলো মিক্স করে আপাতত গরুকে খেতে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু অনেক রুচির সঙ্গে এগুলা খাচ্ছে। তো এই হলো আমার সেই বকনা বাছুরটি। জানি না কেমন হয়েছে এবং আসলে কতদিন পাললে এটা বড় হবে বা এটা হচ্ছে হিটে আসবে সে সম্পর্কে আমার আসলে কোনো অভিজ্ঞতা নাই। অবশ্যই আপনারা আমাকে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এর এই যে ডান পায়ে আপনারা দেখতে পাচ্ছেন সামনের যে ডান পায়ে, এই ডান পায়ে কিন্তু একটু ক্ষত সৃষ্টি হয়েছে এবং বাম পায়ে কিন্তু একটু ক্ষত সৃষ্টি হয়েছে। তার মানে আমরা গরুটা নিয়ে আসার সময়, গরুটা উঠানোর সময় আসলে ভালোভাবে উঠাইতে পারে নাই, উঠাতে গিয়ে আঘাত লাগছে। আপনার যে আমাদের যে লোকাল ভ্যানে বা করিমনে করে বাছুরটি নিয়ে আসছে, তো ওঠানোর সময় এবং নামানোর সময় অসাবধানতার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওর পায়ে কিন্তু আপনার 2-3 জায়গা কিন্তু আঘাত লাগছে। তো এখানে আসলে বারবার মাছি লাগতেছে। তো অনেকে বলছে যে মাছি লাগলে ওখানে একটা ঘা তৈরি হবে বা এটা নিয়ে ঘাগুলা শুকাবে না। তো আসলে আমি এই প্রভিসেপ দিয়ে এটা বারবার পরিষ্কার করে দিয়েছি। তো তাতে যখন আমি প্রভিসেপ দেই তখন আসলে মাছির আক্রমণটা অনেকটাই কমে। মাছি আর আমি যখন এই প্রভিসেপ দেই তখন মাছিগুলো আর ওখানে বসে না। তো আশা করি যে কিছুদিনের মধ্যেই এই ক্ষতগুলো সেরে উঠবে। তো মোটামুটি সেরে উঠলে আমি একটু টেনশন মুক্ত হই। তো আসলে এটা তো আমি আগেও নিজেও জানি বা আপনাদেরকেও আমি বলছি আসলে যে আপনার গাভী গরু বা গরু ছাগল পালন করতে গেলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা থাকতে হবে। তো তাছাড়া আপনারা বা আমরা কেউ লাভবান হতে পারবো না। তো সেক্ষেত্রে আগে আসলে গরু লালন পালন করার আগে আসলে ঘাসের ব্যবস্থা করতে হবে। ঘাস থাকার পরে আসলে গরু সংগ্রহ করলে ভালো হবে, কারণ আমি নিজে থেকেও জানি এটা। তারপরও আমার আসলে পরিস্থিতি এমনটা ছিল না, যার কারণে এখন যা গরুটা নিয়ে আসবো এরকম পরিকল্পনা ছিল না, যার কারণে আমার আসলে ঘাসের ব্যবস্থা নাই। তো আপাতত খড় দিয়ে বা দানাদার খাদ্য দিয়ে চালায় নিচ্ছি। তবে আশপাশ থেকে কিছু কিছু ঘাস কেটে নিয়ে এসে ওকে খেতে দিচ্ছি। তো আমার এই বকনা বাছুরটির যথেষ্ট খাওয়ার রুচি আছে। তো অবশ্যই আপনারা সবাই আমার এই বকনা বাছুরটির জন্য দোয়া করবেন এবং আমি যেন এই ছোট পরিসর থেকেই একটু হলে লাভবান হতে পারি। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো প্রিয় দর্শক, আজকের মতো এখানেই রাখছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।